আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কৃষি শিক্ষা বই 2025 এর প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট পৃষ্ঠা 12 থেকে 14 বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। অনুশীলনী পৃষ্ঠা 12 বহুনির্বাচনী প্রশ্ন। 1 নং প্রশ্ন হচ্ছে, দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করেন? উত্তর হচ্ছে গ 85%। উত্তর গ 85%। পৃষ্ঠা 13 বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট অধ্যায়। 2 নং বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে? উত্তর হচ্ছে 2 এর ঘ 1, 2, 3। 1 নম্বর হচ্ছে বেকারত্ব দূর হবে, 2 নম্বর হচ্ছে পণ্যের দাম পাওয়া যাবে, 3 নম্বর হচ্ছে বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রওশন আরা তার বসত বাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম চারা ও শাকসবজির বীজ বপন করেন এবং ভালো ফলন পান, কিন্তু পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না। 3 নং প্রশ্ন হচ্ছে, রওশন আরার লাগানো ফল গাছগুলো কি ধরনের গুণসম্পন্ন হবে? উত্তর হচ্ছে 3 এর ক মাতৃগাছের মতো। মাতৃগাছের মতো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রওশন আরার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ? উত্তর হচ্ছে ঘ মাতৃ ও পিতৃগাছের গুণাগুণ একত্রে হওয়া। সৃজনশীল প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, কৃষি নির্ভর এনায়েতপুর গ্রামে চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করেন। তাদের উঁচু জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে, ফলে চাষিরা ওই সময়ে বেকার বসে থাকেন। জমিতে ফসল না থাকা ও বেকারত্বের কারণে দিশেহারা কৃষকেরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদে উদ্বুদ্ধ করেন। ধান সহ বিভিন্ন শাকসবজি মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করে এনায়তপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী। ক নং প্রশ্ন হচ্ছে, জিএম ফসল কি? খ নং প্রশ্ন হচ্ছে, সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করা। গ নং প্রশ্ন হচ্ছে, ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নমুনোত্তরগুলো 1 নং সৃজনশীল প্রশ্নের নমুনোত্তরগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বই 2025 প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট পৃষ্ঠা 13 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, জিএম ফসল কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য ফসলের বংশগতিতে পরিবর্তন আনার ফলে ওই ফসলের যে পরিবর্তিত রূপ পাওয়া যায় তাকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে। খ নং প্রশ্ন হচ্ছে, সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সুপার হাইব্রিড ধানের বীজ সংরক্ষণ করা যায় না, কারণ এ ধরনের ধানের বীজের গুণাগুণ এক প্রজন্মেই শেষ হয়ে যায়। কৃষকেরা এ ধরনের ধানের বীজ নিজেরা উৎপাদন ও সংরক্ষণ করতে পারে না, তাদেরকে বীজ ব্যবসায়ীদের উপর নির্ভরশীল হতে হয়। এভাবে সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে। গ নং প্রশ্ন, ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুর গ্রামের চাষিরা কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ চেয়েছিল। তার যৌক্তিক সুপরামর্শে চাষিরা মৌসুমী নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসল চাষ করা শুরু করেন এবং সফল হন। উদ্দীপকে এনায়েতপুরবাসীর গৃহীত পদক্ষেপ দ্বারা কৃষি কর্মকর্তার পরামর্শ মতে মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করেন। এ ধরনের ফসল সারা বছর চাষ করা যায়, ফলে এখন তারা সারা বছরই চাষ করতে পারেন। তাছাড়া বাজারে এ ধরনের ফসলের চাহিদাও বেশি, সেটি মৌসুম নির্ভর ফসলে সম্ভব নয়। উপরে উল্লেখিত যথাযথ পদক্ষেপের মাধ্যমে এনায়েতপুর গ্রামের চাষিরা ফসল চাষে সফলতা লাভ করেন।
ঘনং প্রশ্ন হচ্ছে কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়তপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষি কর্মকর্তা এনায়তপুরের চাষিদের মৌসুমী নির্ভরতা মুক্ত ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন। এনায়তপুরের চাষিরা আগে মৌসুম ভিত্তিক ফসল চাষ করত, এতে তাদের কৃষি জমি পতিত থাকতো এবং তারাও বেকার থাকতো। কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়তপুরের চাষিরা মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ শুরু করে। বাজারে অসমের ফল ও সবজির চাহিদা খুব বেশি। এসব আগাম ফসল উচ্চমূল্যে বিক্রয় হয়। ঋতু নির্ভর না হওয়ায় যে কোনো সময় তা মাঠে চাষ করা যায়। এতে মাঠ চাষহীন অবস্থায় থাকে না এবং সারা বছর কৃষকেরা কর্মব্যস্ত থাকে। এতে গ্রামীণ কর্মশক্তিকে সারা বছর কাজে নিশ্চয়তা দেওয়া যায়। ঋতু নির্ভরতাহীন ফসল চাষ করা হলে বাজারে কৃষিপণ্যের বৈচিত্র্য বাড়ে। তাই মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করা সব দিক থেকে লাভজনক। এনায়তপুরের কৃষকেরা এই লাভজনক পদক্ষেপ গ্রহণ করেছিল বলে তাদের জমিগুলোতে সারা বছরই ফসল উৎপাদন হতে থাকলো। বাজারে চাহিদাসম্পন্ন এসব ফসল তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলল। পৃষ্ঠা 14, 2 নং সৃজনশীল প্রশ্ন হচ্ছে কৃষক রফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন দেখছিলেন। প্রতিবেদনে ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির চাষাবাদের ধরন ও চাষিদের কার্যক্রমের চিত্র দেখানো হয়। এক পর্যায়ে উপস্থাপক বললেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে। রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাহিদা কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তার এলাকায় চাষিদের সংগঠিত করেন। ক নং প্রশ্ন হচ্ছে কৃষি কি? খ নং প্রশ্ন হচ্ছে আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই, ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন, ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নমুনোত্তরগুলো 2 নং সৃজনশীল প্রশ্নের নমুনোত্তরগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা বই 2025 প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, পৃষ্ঠা 14, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে কৃষি কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে ফসল, পশুপাখি, মাছ ও বন চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলা হয়। খ নং প্রশ্ন হচ্ছে আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই, ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে আদি সমাজে মানুষ ফলমূল আরোহণ ও শিকার করে জীবন ধারণ করত। প্রাকৃতিকভাবে উৎপাদিত গাছ থেকে ফল আরোহণ করার সাথে সাথে তারা তাদের নিকটবর্তী স্থানে বীজ বপন করে গাছপালা উৎপাদন ও শুরু করে। তখন থেকেই কৃষির সূচনা ঘটে। দৈনন্দিন প্রয়োজনেই সাধারণ মানুষের হাতে আদি কৃষির উৎপত্তি। গ নং প্রশ্ন হচ্ছে রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন, ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে এবং তার এলাকার চাষিদের সংগঠিত করে। সে কৃষকদের বোঝায় কৃষিক্ষেত্রে অগ্রগতির জন্য দরকার কৃষক সমবায় সংগঠন। নামের প্রতিটি কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সদস্য। সেখানকার কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বার্ষিক ব্যয়ের অন্তত 50% যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকেও আর্থিক সহায়তা দেয়। তারা এসব সংস্থার নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণের ভূমিকা রাখে। ঘ নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উপস্থাপকের মন্তব্যটি হলো বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে। মন্তব্যটি সঠিক বলে আমি মনে করি। শিল্পোন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে উন্নত। তারা কৃষিতে প্রযুক্তির ব্যবহার করেছে, ফলে তারা কৃষিতেও উন্নত এবং তাদের দেশের কৃষি শিল্পে পরিণত হয়েছে। অপরদিকে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও কৃষিতে পিছিয়ে আছে।
এর মূল কারণ কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারা। কৃষি প্রযুক্তির কল্যাণে চীনের মতো উন্নত দেশগুলো একই একই পরিমাণ জমিতে বাংলাদেশের তুলনায় 7 গুণ বেশি শস্য উৎপাদন করে। তাদের কৃষিতে স্বল্প কাজের বিনিময়ে যে সমৃদ্ধি সম্ভব হয়েছে, আমাদের মতো স্বল্পোন্নত দেশের 70 থেকে 80 ভাগ জনশক্তিকে কৃষিকাজে লাগিয়েও তা সম্ভব হচ্ছে না। কৃষি উন্নত বিশ্বের অর্থনীতির চাকাকে সচল রাখে, আর স্বল্পোন্নত দেশের অর্থনীতিতে কৃষির অবদান নিতান্তই কম। তাই আমরা বলতে পারি বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উদ্দীপকের মন্তব্যটি যথার্থ ও সঠিক। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বই প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, পৃষ্ঠা 12 থেকে 14 এর নমুনা উত্তরগুলো। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই নমুনা উত্তর বইতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।